প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদুর রহমান বেগ, সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি। আজকে তোমাদেরকে আমি তোমাদের পাঠ্য বইয়ের তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায়ের আমার শিক্ষায় ইন্টারনেট, অর্থাৎ আমাদের শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট এই বিষয়টা নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ ক্লাসটি দেখবে। যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। এই পাঠ শেষে আমরা যে জিনিসগুলো শিখতে পারবো সেটা হচ্ছে ডিজিটাল কন্টেন্ট ধারণা ব্যাখ্যা করতে পারবে, শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, পাঠ্য বিষয়ে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্র চিহ্নিত করতে পারবে, ক্যারিয়ার উন্নয়নে আইসিটির গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে, ইন্টারনেট ব্যবহার করে পাঠ সংশ্লিষ্ট বিষয়ের একটি প্রতিবেদন উপস্থাপন করতে পারবে। তাহলে আমরা যাই আমার শিক্ষায় ইন্টারনেট। প্রথমেই আসি ডিজিটাল কন্টেন্ট জিনিসটা কি। কন্টেন্ট বলতে আমরা প্রয়োজনীয় তথ্যাদিকে বুঝে থাকি, অর্থাৎ আমার বিভিন্ন তথ্য, যেমন কন্টেন্ট আমার খাতার মধ্যে যে তথ্যগুলো আছে সেটা আমার এক ধরনের কন্টেন্ট, আমার বইয়ের মধ্যে যে তথ্যগুলো আছে সেটা এক ধরনের কন্টেন্ট। আর ডিজিটাল কন্টেন্ট বলতে যেটা কম্পিউটারের সাহায্যে লেখালেখি বা বিভিন্ন ডকুমেন্টগুলো একত্রে বোঝানো হচ্ছে কন্টেন্ট, অর্থাৎ যেটা দ্বারা আমরা বিভিন্ন অনলাইন থেকে ডাউনলোড করতে পারি বা আপলোড করতে পারি বা অনলাইনে লেখালেখি করতে পারি, সেগুলিকে ডিজিটাল কন্টেন্ট বলে। তোমাদের বইয়ে কী বলেছে সেটা একটু জেনে আসি। কোনো কন্টেন্ট যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে, প্রকাশিত হয় কিংবা প্রেরিত বা গৃহীত হয়, তাহলে সেটি ডিজিটাল কন্টেন্ট, যেটা আমি একটু আগে তোমাদেরকে বলেছিলাম। তবে সেটি ডিজিটাল বা অ্যানালগ যে কোনো পদ্ধতিতেই সংরক্ষণ হতে পারে। ডিজিটাল কন্টেন্ট কম্পিউটারের ফাইল আকারে অথবা ডিজিটাল পদ্ধতিতে সম্প্রচারিত হতে পারে। লিখিত তথ্য, ছবি, শব্দ কিংবা ভিডিও ডিজিটাল কন্টেন্ট হতে পারে। আমি তোমাদেরকে যে ক্লাসটি নিচ্ছি সেটা কিন্তু ডিজিটাল কন্টেন্ট, আর যে বইটা তোমাদেরকে পড়াচ্ছি সেটাও ডিজিটাল কন্টেন্ট, অর্থাৎ পিডিএফ ফাইল। ডিজিটাল কন্টেন্ট ব্যবহারের ফলে তথ্য উপস্থাপন ও স্থানান্তর সহজতর হয়েছে। অর্থাৎ করোনা মহামারীতে তোমরা বাসায় বসে আমাদের ক্লাসগুলো উপভোগ করতেছো, তোমাদের শিক্ষা চালিয়ে যাচ্ছ, সেটা কিন্তু ডিজিটাল কন্টেন্টের মাধ্যমেই হচ্ছে। ডিজিটাল কন্টেন্টের প্রকারভেদ। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কন্টেন্ট। কাজেই নানাভাবে ডিজিটাল কন্টেন্ট শ্রেণীকরণ করা যায়। তবে ডিজিটাল কন্টেন্টকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। টেক্সট বা লিখিত কন্টেন্ট, অর্থাৎ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে যে লেখালেখিগুলো করি সেগুলো সবগুলোকে ডিজিটাল কন্টেন্টের মধ্যে পড়ে, সেগুলো টেক্সটের আওতায়। ছবি, আমরা আমাদের কম্পিউটার বা স্মার্টফোনে সফট কপি রাখি ছবি, অনেকগুলো ছবি আছে, সেই ছবিগুলো যে কোনো কিছুতে আমরা চাইলে ব্যবহার করতে পারি, চাইলে প্রিন্টেড কপি করতে পারি, চাইলে অনলাইনে সেটা আপলোড করতে পারি। শব্দ, অডিও, অর্থাৎ আমরা ইন্টারনেট থেকে অনেকগুলো গান ডাউনলোড করি বা বিভিন্ন ভয়েস আমরা সেন্ড করে থাকি মেসেঞ্জারে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। ভিডিও অ্যানিমেশন, অর্থাৎ আমি তোমাদেরকে যে ক্লাসগুলো করি সেগুলো ডিজিটাল কন্টেন্ট। ভিডিও বা অ্যানিমেশন টাইপের যে ভিডিওগুলো আছে সবগুলোকে বলা হচ্ছে কি ডিজিটাল কন্টেন্ট। টেক্সট বা লিখিত কন্টেন্ট। ডিজিটাল মাধ্যমে এখনও লিখিত তথ্যের পরিমাণ বেশি। সব ধরনের লিখিত তথ্যই এই ধারার কন্টেন্ট। এর মধ্যে রয়েছে নিবন্ধন, ব্লগ পোস্ট, পণ্য সেবার তালিকা, বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র, শ্বেতপত্র ইত্যাদি। অর্থাৎ আমরা যে অনলাইন নিউজ পড়ি, আগে কিন্তু আমরা পেপারের মাধ্যমে নিউজগুলো পড়তাম, বাসায় এসে দিয়ে যেত, কিন্তু আমাদের এখন আর পত্রিকা তেমন পড়তে হয় না। মুহূর্তের মধ্যে যে কোনো সংবাদ আমরা সোশ্যাল নেটওয়ার্ক অথবা বিভিন্ন ওয়েবসাইট বা ব্লগে আমরা মুহূর্তের মধ্যে পাচ্ছি। ছবি, সব ধরনের ছবি, ক্যামেরায় তোলা বা হাতে আঁকা বা কম্পিউটার সৃষ্ট সকল ধরনের ছবি এই ধারার কন্টেন্ট। এর মাধ্যমে রয়েছে ফটো, হাতে আঁকা ছবি, অঙ্কনকরণ, কার্টুন, ইনফোগ্রাফি,
অ্যানিমেটেড ছবি ইত্যাদি। অর্থাৎ আমরা ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলতে পারি, অথবা স্মার্টফোন দিয়ে, অথবা নর্মাল কোনো ফোন দিয়ে, অথবা ছবি এঁকে সেই জিনিসগুলোকে আমরা ব্যবহার করে থাকি। বিভিন্ন জায়গায় এগুলো ব্যবহার করি, অর্থাৎ বিভিন্ন অ্যানিমেশন মুভি দেখি আমরা, কার্টুন দেখি, গ্রাফিক্স দেখি, এসব সবগুলোই কিন্তু ছবির আওতাভুক্ত। শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট এই প্রকারে অন্তর্ভুক্ত। যে কোনো বিষয়ে অডিও ফাইল, অডিও কন্টেন্টের পাশাপাশি ইন্টারনেটে সম্প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টকে অন্তর্ভুক্ত। আমরা FM রেডিও শুনি ইন্টারনেটের মাধ্যমে, অথবা আমরা অনেক গান ডাউনলোড করে থাকি বা আপলোড করে থাকি, বা বিভিন্ন ভয়েস পাঠিয়ে থাকি, সেগুলো সবগুলোকে একত্রে বলা হচ্ছে শব্দ বা অডিও কন্টেন্ট। ভিডিও বা অ্যানিমেশন। বর্তমানে মোবাইল ফোনেও ভিডিও ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউব বা এই ধরনের ভিডিও শেয়ারিং সাইটের কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটে যে কোনো ঘটনা ভিডিও সরাসরি সম্প্রচারিত হচ্ছে, এটিকেই বলা হয় ভিডিও স্ট্রিমিং। এমন কন্টেন্টও ভিডিও কন্টেন্টের আওতাভুক্ত। অর্থাৎ আমরা যে লাইভ খেলা দেখি অনেক সময় ইন্টারনেটে, সেটি কিন্তু ভিডিও কন্টেন্ট, অর্থাৎ লাইভটাই সম্প্রচারিত হচ্ছে অনলাইনে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের ক্লাসগুলো সবগুলোই কিন্তু ভিডিও কন্টেন্ট, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলে সেগুলো আপলোড করি। সেখান থেকে তোমরা নির্দিষ্ট সময়ে ক্লাসগুলো দেখো, বা পরেও বা অন্য কোনো সময়ে যখন সুবিধা মতো তোমাদের যে কোনো সময়ে তোমরা সেগুলো দেখতে পারো। বা ইন্টারনেটে বিভিন্ন ইউটিউবে যতগুলো ভিডিও আছে, সেখান থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় ভিডিও আমরা কাজে লাগাতে পারি, বা অ্যানিমেশন অনেক ধরনের ভিডিও আছে, সবগুলোই হচ্ছে ভিডিও কন্টেন্ট বলা হয়ে থাকে সবগুলোকেই। বর্তমানে আমরা মোটামুটি আমাদের পড়াশোনা থেকে নিয়ে দৈনন্দিন জীবনে ডিজিটাল কন্টেন্ট খুব বেশি ব্যবহার করি। আমাদের কোনো জায়গায় বেড়াতে গেলে বা আমাদের বাসার বাইরে গেলে, সেক্ষেত্রে একটা সময় অনেকগুলো বই নিয়ে যেতে হতো, কিন্তু এখন সবগুলো বই ক্যারি করতে হয় না। আমরা আমাদের স্মার্টফোন বা কম্পিউটারে সেটা ইন্টারনেটের থেকে সেটার ডিজিটাল কন্টেন্ট ডাউনলোড করে সেটা পড়তে পারি, এবং কি সেখান থেকে আমরা যেখানে যাই না কেন সেখান থেকে আমাদের তথ্য আহরণ বা জ্ঞান অর্জন করতে পারি। ইবুক খুবই গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস। ইলেকট্রনিক্স বুক, অর্থাৎ আমরা বইটাকে কোনো একটি ডিজিটাল ডিভাইসের সাহায্যে যদি আমরা পড়তে পারি, রিড করতে পারি, সেটাকেই বলা হচ্ছে ইবুক। আমরা অনেক সময় আমাদের সফট কপিগুলোকে আমরা ইবুক রিডারের সাহায্যে পড়তে পারি। এটি ইলেকট্রনিক্স মাধ্যমে প্রকাশিত হয়, সে কারণে এতে শব্দ, অ্যানিমেশন ইত্যাদি জুড়ে দেওয়া যায়। অর্থাৎ ইবুক রিডারের মাধ্যমে আমরা শব্দ, অ্যানিমেশন সব কিছু দিতে পারি। অবশ্য এখন অনেক ইবুক কেবল ইবুক আকারে প্রকাশিত হয়, এগুলো মুদ্রিত রূপ থাকে না, ফলে অনেকে এখন আর ইবুককে মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক সংস্কার বলতে নারাজ। এই ধরনের বই কেবল কম্পিউটার, স্মার্টফোন বা বিশেষ ধরনের রিডার ব্যবহার করে পড়া যায়। অর্থাৎ আমি তোমাদেরকে কিন্তু স্মার্টফোনের সাহায্যে সেই বইটি পড়তেছি, সেখানে কিন্তু ইবুক রিডারের প্রয়োজন হচ্ছে না। যে কোনো কম্পিউটার বা স্মার্টফোন থেকে সেটা আমরা ব্যবহার করতে পারি। অনেক ধরনের ইবুক রিডার আছে বাজারে, সেখান থেকে চাইলে আমরা কিনে ব্যবহার করতে পারি, কিন্তু বর্তমানে প্রয়োজন হয় না। আমাদের স্মার্টফোনের সাহায্যে আমরা সেই কাজগুলো করতে পারি। ইবুকের সুবিধা ইবুক ডাউনলোডের মাধ্যমে তাৎক্ষণিক তথ্য পাওয়া সম্ভব। ব্যবহারিক ইবুক সংরক্ষণের জন্য কোনো লাইব্রেরি বা কক্ষের প্রয়োজন নেই। কম্পিউটার বা রিডিং ডিভাইস ইবুক সহজে সংরক্ষণ করা যায়, অর্থাৎ যে কোনো কিছু আমরা সেখানে লাইব্রেরি আকারে সংরক্ষণ করতে পারবো। ইবুক সহজেই স্থানান্তরযোগ্য, অর্থাৎ ইবুক যে কোনো জায়গায় আমরা অনেকগুলো বই ইবুক রিডারের সাহায্যে ক্যারি করতে পারি। ইবুকের তথ্য অনুসন্ধান সহজতর, অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা অনেক ধরনের তথ্য নিয়ে সেটা ইবুক রিডারের মাধ্যমে পড়তে পারি। ইবুক ইন্টারনেটের মাধ্যমে সরবরাহ করা হয় বলে কোনো ধরনের শিপিং বা প্যাকিং খরচ নাই, অর্থাৎ এটা বিনামূল্যে ফ্রি, কোনো ধরনের টাকার মাধ্যমে আমাদের সেটা কিনতে হচ্ছে না।
ইবুক সহজে বিতরণ ও বিক্রয়যোগ্য, অর্থাৎ এটা সহজে বিতরণ করা যায় এবং বিক্রয় করা যায়। ইবুক মুদ্রণযোগ্য বলে চাহিদা অনুযায়ী প্রিন্ট করা সম্ভব, ফলে আর্থিক সাশ্রয় হয়। অর্থাৎ আমার যদি প্রিন্টেড কপি লাগে সেক্ষেত্রেও চাইলে আমরা সেটা প্রিন্ট করে আমাদের কাজে লাগাতে পারি। অর্থাৎ ইবুক রিডারের সাহায্যে আমরা সফট কপি, হার্ড কপি সব কিছুই করতে পারি এবং যে কোনো মুহূর্তে যে কোনো সময় আমরা আমাদের পড়াশোনা থেকে নিয়ে যে কোনো কাজ আমরা করতে পারি ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সবার থেকে ক্লাসটি ভালো লেগেছে, মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।